ধূমপান, মদ্যপান ও তামাক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Any digital copy of this content leading to piracy is a crime. অনুগ্রহ করে পাইরেসি করবেন না ও পাইরেসি সাপোর্ট করবেন না। নমস্কার, আপনাদের সাথে রয়েছি আমি সুদীপ, আর আপনি শুনছেন ফ্যাবুলাস টেলস। গল্প আমার, গল্প তোমার। আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের গল্পে। আজ ফ্যাবুলাস টেলসে আপনারা শুনবেন সমাপ্তি হালদারের কলমে দুর্ধর্ষ গোয়েন্দা গল্প মিথ্যের মুখোশ। এই গল্পে একদিকে যেমন রয়েছে ঘটনার ঘনঘটা, তেমনি অপরদিকে রয়েছে গোয়েন্দার ক্ষুরোধার বুদ্ধির বহিঃপ্রকাশ, যা গল্পটাকে আরো রোমাঞ্চকর করে তুলবে। আজকের গল্প পাঠে আছেন গোরা ও গল্পের সূত্রধর আমি সুদীপ। সুতরাং আর কথা না বাড়িয়ে শুরু করতে চলেছি আমাদের আজকের বিশেষ নিবেদন, মিথ্যের মুখোশ। সন্ধে তখন ঠিক 6টা। ভট্টাচার্যের বাড়ির সদর দরজায় ভিড়। গ্রামশুদ্ধ মানুষ কাতারে কাতারে ভিড় করে আসছে ভট্টাচার্য বাড়ির অবস্থার খবর পেয়ে। চরম হতাশায় বাড়ির ভেতরটা সম্পূর্ণ নিস্তব্ধ হয়ে পড়েছে। বিশাল বড় রাজপ্রাসাদে এতটুকু আলোর চিহ্ন নেই বললেই চলে। অন্ধকারে শুধুই শোনা যাচ্ছে কান্নার রব। ভর সন্ধ্যেতে যেন মেঘ ভেঙে পড়েছে ভট্টাচার্য বাড়িতে। আশপাশের সকল গ্রামের প্রায় 1000 খানেক লোক এসে উপস্থিত হয়েছে এই ভট্টাচার্য বাড়িতে। কারণটা সত্যিই অদ্ভুত। এই বাড়ির ছোট্ট ছেলে অমলেন্দু ভট্টাচার্যের আকস্মিক মৃত্যু। এই মৃত্যু কাঁপিয়ে দিয়েছে সমগ্র শালবনী গ্রামের মানুষজনদের। গ্রামের একমাত্র সম্ভ্রান্ত ও বনেদি পরিবার হলো এই ভট্টাচার্য পরিবার। সদস্য সংখ্যা খুব বেশি নয়। বাড়ির সদস্য হাতে গোনা 5 জন। কাজের লোকও আছে বটে, তাদের গুনলে সদস্য সংখ্যা 8-এর বেশি হয় না। বাড়ির বড় ছেলে অমরেন্দ্র মারা গেছে প্রায় বছর 4 হল। ভট্টাচার্যদের অগাধ সম্পত্তি, 400 বিঘা জমির মালিক তারা। ধান চাষ, পুকুরে মাছ চাষ সবই হয়ে থাকে। অমরেন্দ্র ও অমলেন্দুর পিতা তথা বাড়ির কর্তা বিছানা শয্যা। বড় ছেলের মৃত্যু তাকে ভেঙে জর্জরিত করে দিয়েছে। শুধু দেহে প্রাণটুকু আছে, এছাড়া তার আর কিছুই করার ক্ষমতা নেই। গিন্নিমা সর্বক্ষণই তার স্বামীর সেবায় নিয়োজিত। বাড়ির যে কোনো কাজে তিনি সম্পূর্ণ উদাসীন। বিধবা বড় বৌমার নাম সরলা দেবী। সেও স্বামীর মৃত্যুর পর নিজেকে বন্দি করে রেখেছে একটা 4 দেওয়ালের ঘরের মধ্যে। বাড়ির সব কাজ অমলেন্দু সামলেছে দাদার মৃত্যুর পর। এই মাস 2 হলো তারও বিবাহ হয়েছে। আর তারই মধ্যে এমন ঘটনা ভট্টাচার্য বাড়ি তথা সমগ্র শালবনী গ্রামকে স্তম্ভিত করে দিয়েছে। সন্ধ্যে 6:30 নাগাদ পুলিশ এলো ভট্টাচার্য বাড়িতে। থানার বড়বাবু কাশীনাথ মুখুজ্জে সদর দরজা দিয়ে ভিতরে প্রবেশ করলেন। গিন্নিমা কেঁদে কেঁদে অচৈতন্য প্রায়। কর্তামশাই প্রাণটুকু দেহে আছে অনেক কষ্টে। বিধবা বৌঠান এতটাই মর্মাহত যে তিনি বাকশূন্য হয়ে পড়েছেন। আর নতুন বউয়ের চোখ মুখের দিকে তাকানোর উপায় নেই। এইসব ঘটনা দেখে কাশীনাথ বাবু ঘটনাস্থলে পৌঁছলেন। দেহ তখনও ওখানেই পড়ে রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে ছুরির আঘাতে মৃত্যু। সময় বুঝে সম্ভবত কেউ পিছন থেকে আঘাত করেছে। সব তথ্য সংগ্রহ করে কাশীনাথ বাবু একজন কনস্টেবলের উদ্দেশ্যে বললেন, দেহ ময়না তদন্তে পাঠাও। আমি ততক্ষণ কিছু জনের সাথে কেস সংক্রান্ত বিষয়ে কিছু কথা বলে আসি। সবার প্রথম তিনি জিজ্ঞাসাবাদ করলেন বাড়ির গিন্নিমাকে। নমস্কার প্রভাবতী দেবী, আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি যদি আমাদের একটু সহযোগিতা করতেন তাহলে আপনার ছেলের খুনিকে আমরা শীঘ্রই ধরতে পারতাম। চোখের জল মুছতে মুছতে গিন্নিমা বললেন, বাবা, আমি যে কিছুই বুঝতে পারছি না। কিভাবে, কে, কেন আমার ছোট্ট ছেলেটাকে হত্যা করলো? দিব্যি ও সব সামলাচ্ছিল, কোথা থেকে যে কি হয়ে গেল। এবার আমার পরিবারটা তো ভেসে যাবে। এই বলে আবারও হাউ মাউ করে কেঁদে ফেললেন গিন্নি প্রভাবতী দেবী।
কাশীনাথ বাবু এবার অমলেন্দু বাবু স্ত্রীর কাছে উপস্থিত হলেন এবং বললেন, রাধা দেবী, আপনি যা হারিয়েছেন তা সত্যি দুর্ভাগ্যজনক। আপনার দুঃখের সত্যি কোনো সীমা নেই। তবুও আপনাকে একটা প্রশ্ন আমি না করে পারছি না। কি বলুন? আপনার স্বামী এই সময় দোতলার বারান্দার পাশের ঘরে কি করছিলেন? উনি বই পড়তে খুব ভালোবাসতেন। সর্বক্ষণই বইয়ে মুখ গুজে পড়ে থাকতেন। খাওয়া ঘুম সবার ঊর্ধ্বে ওনার কাছে বই। যখনই সময় পেতেন উনি পড়ার ঘরে চলে যেতেন। আজ হয়তো তেমনই করেছিলেন, কিন্তু কিছু বোঝার আগে সব শেষ হয়ে গেল। আচ্ছা, উনি বই পড়তে ভালোবাসেন এটা বাড়ির সবাই বা বাইরের কেউ জানতো? সকলেই জানতেন ওনার বই কতখানি প্রিয়। আলাদা করে না জানার কিছুই নেই। আচ্ছা, ধন্যবাদ। এই বলে কাশীনাথ বাবু ঘর থেকে বেরিয়ে যাবেন, হঠাৎই তার সামনে এসে উপস্থিত হলেন বাড়ির বড় বউ, অমলেন্দুর বিধবা বৌঠান সরলা দেবী। কাশীনাথ বাবু সরলা দেবীকে দেখে থমকে গেলেন এবং পরক্ষণেই সরলা দেবীর উদ্দেশ্যে প্রশ্ন করলেন, সরলা দেবী, যখন এই ঘটনা ঘটেছে অর্থাৎ সন্ধে নাগাদ আপনি কোথায় ছিলেন? আগে আমি ঠাকুর ঘরে ছিলাম। আজ অমাবস্যা, তাই মায়ের পুজোর জোগাড় করছিলাম। কিন্তু তারপর হঠাৎ হরি আমায় ডাক দিল। এসে দেখি অঘটন ঘটে গেছে। কিছু করতে পারলাম না, চোখের সামনে সব শেষ হয়ে গেল। আচ্ছা বেশ, আপনার কাউকে সন্দেহ হয় কি? সন্দেহ? না বাবু, আমার তো কাউকেই সন্দেহ হয় না। এমন ভালো ছেলের কেই বা শত্রু থাকবে, সেটাই তো বুঝতে পারছি না। ঠিক আছে, মৃতদেহ কালকের মধ্যে চলে আসবে। আজ আসি, নমস্কার। হ্যাঁ, আসুন, নমস্কার। তারপর তিনি বাড়ির চাকরদের সাথে কথা বললেন, কারণ যে কথা বাড়ির লোক বলবে না সেটা বাড়ির চাকর বাকরই বলবে। এই বলে তিনি যথাক্রমে বিজয়ের ঠাকুমা কুমুদিনী ও হরির সাথে কথা বললেন। কারোর কথায় তেমন কিছু না পেলেও বিজয়ের ঠাকুমা সন্দেহজনক কিছু কথা বললেন। কি জানি বাপু, বড় লোকেদের বড় বড় ব্যাপার। বৌঠানকে আবার গপ্প পড়ে শোনায়। কোথাও এমন দেখিনি কো। আমরাও এক সময় বৌঠান ছিলাম, কিন্তু এখন দেখি পাশে বসে হেসে হেসে কতই না গপ্প, কত রঙ্গ যে দেখব। এবার চোখ দুটো বুঝলেই শান্তি। এই কথা শুনে বড়বাবুর সন্দেহ আরো কিছুটা বাড়ল। তিনি আবারও প্রশ্ন করলেন, আচ্ছা, অমলেন্দু বাবুর তার বৌঠান মানে সরলা দেবীর সাথে সম্পর্ক ঠিক কেমন? সম্পর্ক সে দারুণ। কতক্ষণ আর বউয়ের সাথে সময় কাটায়। সর্বক্ষণ তো বৌঠানের পায়ে পড়ে থাকে। কিছু বললেই আবার কত না কথা। বড় লোক বাবা, বড় লোক। ওদের ব্যাপার স্যাপার একটু অন্যরকম। থাক বাবা, আর কিছু কমু না। কোথায় আবার আমায় নিয়ে টানা হিজড়া হবে। থাক থাক থাক। না না মাসিমা, বলুন না, কিছু হবে না। আমি থানার বড়বাবু, আপনাকে কথা দিচ্ছি, আপনাকে কেউ জেরা করবে না। আপনি যা জানেন আমাকে নির্দ্বিধায় খুলে বলুন। বুঝলে বাবা, আমরা পুরনো যুগের মানুষ। যা সকলের চোখে স্বাভাবিক তা আমাদের চোখে ঠিক লাগে, বুঝেছ? এই তো সেই দিন দেখলাম খাবারের থালা থেকে ফল তুলে বৌঠানের গালে দিয়ে দিচ্ছে। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা। আমি যেতে তো দুজনে দুমুখ হয়ে গেল। আমার দিকে কেউ ঘুরেও তাকালেন। আমাদের সময় গো বড় বৌদির দিকে চোখ তুলে তাকাতে নেই গো দেওর, বুঝেছ? তাকাতো নে। আর এখন খাবার খাইয়ে দিচ্ছে। মা গো মা, কি যে দিনকাল পড়লো। লজ্জায় আমার মাথাটা নিচু হয়ে যায়। ছি 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 ছি। আচ্ছা মাসিমা, অসংখ্য ধন্যবাদ। এবারে কাশীনাথ বাবু দুয়ে দুয়ে চার করতে পারছেন বিষয়টা। এবারে শুধু প্রমাণ খোঁজার পালা। কাশীনাথ বাবু এবার একান্তে সরলা দেবীকে প্রশ্ন করলেন,
আমি একবার সব ঘরগুলো পর্যবেক্ষণ করে দেখতে চাই সরলা দেবী। সরলা দেবী একটু ইতস্তত হয়ে উত্তর দিলেন। আচ্ছা, দেখুন। কাশীনাথ ঘরগুলো তল্লাশি নিতে শুরু করলো। তেমন কিছুই পাওয়া গেল না। তবে বাড়ির বৌঠানের ঘর থেকে উদ্ধার হলো একখানা ছোট চিঠি। তা পকেটে ঢুকিয়ে বেরোনোর পথে সে বলল, আচ্ছা সরলা দেবী, আপনাদের বাড়িতে কারা কারা পড়াশোনা জানে? আগে বাবা মশাই, আমার স্বর্গীয় স্বামী আর আমার স্বর্গীয় ঠাকুরপো, এই কজনে। আর আপনি? অল্প লিখতে পড়তে জানি। আচ্ছা বেশ, ঠিক আছে, আমার যা যা পর্যবেক্ষণ করা সবই হয়ে গেছে। আপাতত আমি আসছি। কাশীনাথ বাবু বেরোবেন এমন মুহূর্তে বাড়িতে প্রবেশ করলেন এক কাপালিক। শরীরে তার গেরুয়া বসন, গলায় রুদ্রাক্ষের মালা, হাতেও রুদ্রাক্ষ, গায়ে ভস্য ও মাথায় জটা। কুমুদিনী হঠাৎই নিজের বারান্দা থেকে চিৎকার করে বলে উঠল, বাবা এসেছে গো বাবা, হিমালয় থেকে বীরেশ্বর বাবা এসেছে। কে কোথায় আছো? শিগগির এসো, শঙ্খ বাজাও, উলু দাও। হঠাৎই শোক বাড়িতে শোরগোল পড়ে গেল। চারিদিক থেকে সকলে ছুটে এলো। গ্রাম ঝেঁটিয়ে সকলে এসে উপস্থিত হলো ভট্টাচার্য বাড়িতে। বীরেশ্বর বাবা এসে বসলেন বারান্দার দালানে রাখা সিংহাসনে। আশেপাশের কথা শুনে বোঝা গেল ওটা ওনারই আসন। বাবার সামনে গ্রামের সবাই গোল হয়ে বসলো। বাড়ির সকলে নিচে নেমে এলো। আর রাধা দেবী হঠাৎই কাঁদতে কাঁদতে বাবার পায়ের সামনে এসে লুটিয়ে পড়ল আর বলল, বাবা, আমার সব শেষ হয়ে গেল বাবা, সব শেষ হয়ে গেল। বীরেশ্বর বাবা রাধার মাথায় হাত রাখলেন, তারপর বললেন, শান্ত হো মা, শান্ত হ, কিচ্ছু শেষ হয়নি। অমলেন্দুর পৃথিবীতে সময় ফুরিয়েছে, তাই সে বিদায় নিয়েছে। তোর স্বামী স্বর্গে গেছে, আনন্দ কর। এখন কাঁদার সময় নয়, এখন আনন্দের সময়। শান্ত হ মা, শান্ত হ। অমলেন্দু স্বর্গে গেছে এই কথা শোনা মাত্রই চারিদিকে উলুধ্বনি শুরু হলো। শোন মা, তোকে যা বলি এবার তাই কর দেখি। স্বামীর অস্থি নিয়ে বারাণসী যা, সেইখানে জলে স্বামীর অস্থি বিসর্জন দিয়ে তারপরে আর এই বাড়িতে পা রাখিস না। নিজের বাপের ঘরে যা, সেখানে গিয়ে ভগবান বিষ্ণুর সাধনা কর, তোর সিদ্ধি লাভ হবে। এই কথা বলা মাত্রই আবার গ্রামবাসীবৃন্দ সকলে বাবার জয় জয়কার বলে চিৎকার করে উঠল। বাড়ির বড় বউ নিজের হাতে বাবার জন্য ফলপ্রসাদ নিয়ে এসে বাবার সামনে রাখল এবং দূর হতে বাবাজিকে প্রণাম করল। বাবাও দূর হতে আশীর্বাদ করল বাড়ির বড় বউ সরলা দেবীকে। এরপরে বড় বউ বলে উঠল, কে কোথায় আছো? শিগগির ছোট বউয়ের বারাণসী যাওয়ার ব্যবস্থা করো, আর সেখান থেকে বাপের ঘর। সব ব্যবস্থাই যেন খুব শীঘ্রই সম্পন্ন হয়। কালকের মধ্যেই যেন ছোট বউ শ্বশুরগৃহ হইতে বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করতে সক্ষম হয়। এরপরে বাবা বললেন, এই বাড়ির ছোট ছেলে স্বয়ং ভগবানের ডাক পেয়েছে, তাই বিদায় নিয়েছে সে। তাকে কেউ হত্যা বা খুন কিছুই করেনি। এ এক অলৌকিক ঘটনার মাধ্যমে সে গৃহ হতে স্বর্গে পাড়ি দিয়েছে। সবই ঠিক চলছিল, কিন্তু এই কথাটাতে কাশীনাথ বাবুর বেশ খটকা লাগলো। এটি অলৌকিক ঘটনা, এটি আসলে খুন নয়, এটি স্বয়ং ভগবানের ইচ্ছা। ভগবানই নাকি এই মৃত্যু ঘটিয়েছেন তার বর পুত্রকে নিজ কাছে ফেরত পাওয়ার জন্য। এসব কিছুই মোটে বিশ্বাসযোগ্য নয়। তিনি তার পাশে থাকা এক গ্রামবাসীর কাছ থেকে জানতে পারলেন এই বাবার কথা। বাবা নাকি মহাসিদ্ধি লাভ করেছেন। তিনি গ্রামের বিপদের সময় এবং ভট্টাচার্য বাড়ির বিপদের সময়ে হঠাৎই এসে উপস্থিত হন। যেমনটা ঠিক একইভাবে তিনি এসে উপস্থিত হয়েছিলেন ঠিক 4 বছর আগে বাড়ির বড় ছেলের মৃত্যুর পর। তিনি এসে জানিয়েছিলেন বাড়ি বড় ছেলের মৃত্যু আসলে মৃত্যু না, সেটা তার মুক্তি। তার পৃথিবীতে সময় শেষ হয়েছে, তাই সে বিদায় নিয়েছে। এবারে আবারও বাবা এসে জানিয়ে গেলেন বাড়ির ছোট ছেলে স্বয়ং ঈশ্বরের বরপুত্র। ঈশ্বরই তাকে নিজ কাছে গ্রহণ করে নিয়েছেন।
এই দুই কথায় কাশীনাথ বাবু আরেকটু চমকে উঠলেন। বাড়ির বড় ছেলের মৃত্যুর সময় যা বলেছিলেন বাবা, আজও ঠিক তাই বললেন। এটা খুবই আশ্চর্যজনক। কিভাবে বাড়ির দুজনে ঈশ্বরের বরপুত্র হয়ে উঠল, আর যেটা খুন সেটাকে বাবাজি বা কেন ঈশ্বরের আশীর্বাদ বলে দায় ছাড়তে চাইছেন? আর কিভাবেই বা গ্রামবাসী, বাড়ির লোকজন দুজনের মৃত্যুকে এতটা স্বাভাবিক বলে মনে করছেন? তারপরে তিনি সেই গ্রামবাসীর কাছ থেকে জানতে পারলেন বাড়ির বড় ছেলের মৃত্যুর কথা। বাড়ির বড় ছেলে হঠাৎই একদিন ঘুমোতে যায়। পরদিন সকালে সরলা দেবী তাকে ডাকে, কিন্তু তার আর সাড়া পায়নি। অর্থাৎ যা বোঝা গেল তা হচ্ছে বাড়ির বড় ছেলের হার্ট অ্যাটাকে মৃত্যু ঘটেছিল। হার্ট অ্যাটাকের মৃত্যুর সাথে ছোট ছেলের পিঠে ছুরি বিঁধে হত্যা কিভাবে মিলে যায় সেটাই বুঝতে পারলেন না কাশীনাথ বাবু। একটা স্বাভাবিক মৃত্যুর সাথে অস্বাভাবিক মৃত্যুতে স্বাভাবিকে পরিণত করাটা তার বোধগম্য হলো না। তার সন্দেহ হলো বাবাকে দেখে। কে এই বাবা? তার পরিচয় কি? কিছুই তার জানা নেই। শুধু তিনি শুনেছেন যে বাবা এসেছেন হিমালয় থেকে। যখনই ভট্টাচার্য বাড়ি বিপদে পড়ে তখনই তিনি আসেন এবং ভট্টাচার্য বাড়ি তথা শালবনী গ্রামকে বিপদ থেকে উদ্ধার করেন। ভট্টাচার্য বাড়িতে ঘটে যাওয়া সব ঘটনা নিখুঁতভাবে এবং ক্রমান্বয়ে মাথায় সাজিয়ে নিয়ে কাশীনাথ বাবু বের হতে যাবেন, ঠিক এমন সময় পিছন থেকে একটা শব্দ এলো। দারোগা বাবু। কেউ ডেকে উঠল। পিছন ঘুরে কাশীনাথ বাবু দেখলেন সরলা দেবী তাকে ডাক দিয়েছেন। শুনলেন তো দারোগা বাবু, স্বয়ং ঈশ্বরই অমলেন্দুকে নিজের কাছে ডেকে নিয়েছেন। তাহলে এখানেই আপনার কেসের সমাপ্তি হোক। আমরা এবার নিশ্চিন্ত হলাম। আপনি আমাদের যতটা সাহায্য করলেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনার প্রয়োজন আর আমাদের হবে না। বেশ কিছু গ্রামবাসীও সমর্থনে হৈ হৈ করে উঠল। এই বলে সরলা দেবী হাত জোড় করে নমস্কার জানিয়ে ভিতরে প্রবেশ করলেন। এরপরে তার সন্দেহটা আরো জোরালো হলো। একটা অস্বাভাবিক মৃত্যুকে সকলেই স্বাভাবিক মৃত্যুতে পরিণত করতে চাইছে, তা তিনি স্পষ্ট বুঝতে পারলেন। ছুরির আঘাতে হওয়া হত্যাটাকে একটা স্বাভাবিক ঘটনায় পরিণত করেছে এই সাধু বাবা। কিন্তু এখনই যদি এই ঘটনার প্রতিবাদ করতে যান তাহলে তিনি গ্রামের সকলের সামনে চক্ষুশূল হয়ে উঠবেন। তাই সেখানে দাঁড়িয়ে তিনি একটাও বাড়তি কথা না বলে বরং সরলা দেবীর কথায় সম্মতি জানিয়ে বিদায় নিলেন। ঘটনাটা যে সত্যি অস্বাভাবিক তা প্রমাণিত হয়ে গেল হঠাৎই সুদূর হিমালয় থেকে ওই বাবার আগমনে। তিনি বুঝতে পারলেন কেউ নিশ্চয়ই চায় না এই ঘটনার কোনো সুরাহা হোক। কেউ তো আছে যার লাভ হবে এই কেস বন্ধ হলে, কেউ তো আছে যে চায় এই কেসটা এখানেই থেমে যাক, কেউ যেন জানতে না পারে হত্যার আসল কারণ। তাই এসব ঘটনা পরপর ঘটছে। কিন্তু সে কে আর তার লাভটাই বা কি? এরপরে কাশীনাথের এই কেসটি নিয়ে আরো উৎসাহ বাড়ল। কিন্তু তিনি ঠিক করলেন সর্বসমক্ষে নয়, বরং সবার চোখের আড়ালে এই মৃত্যু ঘটনার আসল রহস্য উন্মোচন করবেন তিনি, এবং তা তিনি একলাই করবেন। কারণ তিনি চান না কেউ জানুক যে এই ঘটনা বা এই কেসের শেষ তিনি করেননি, বরং এই কেসের আসল কারণ কি তা তিনি স্বয়ং খুঁজে বেড়াচ্ছেন। এরপরই তার হঠাৎ মনে পড়ল সেই চিঠিটার কথা। তিনি নিজের বুক পকেট থেকে চিঠি বের করে খুলে দেখলেন। হাতের লেখা অত্যন্ত স্পষ্ট। যে লিখেছে সে যে রীতিমতো শিক্ষিত তা খুব সহজে বোধ করা যায়। হাতের লেখা যেমন সুন্দর তেমন ভাষায় রয়েছে অসম্ভব মাধুর্যতা। চিঠিটা কিছুটা এরকম: হঠাৎই তোমায় এই চিঠিখানা লিখছি। জানি তুমি এখন অনেক ব্যস্ত, তবু তোমার এই ব্যস্ততা ভঙ্গতে আমি এসে হাজির হয়েছি এই চিঠি সমেত। তোমার কথা আমার প্রতিনিয়ত মনে পড়ে। তোমার সাথে কাটানো প্রতি মুহূর্ত আমাকে বারে বারে নিয়ে যায় তোমার কাছে। তোমায় দেখলে আমি এই আকাশ বাতাস সর্বত্রে হারিয়ে যাই। তুমি আমার শুরু, তুমি আমার শেষ। প্রকৃতির বুকে উষ্ণ রোদের তীব্র জ্বালা সত্ত্বেও গাছ হতে যে সুন্দর রূপ ঝরে পড়ে, তুমিও ঠিক তেমনই। তোমার জীবনের সবটুকু জুড়ে
শুধু আমি থাকতে চাই। আমি জানি আমি আছি তোমার জীবনে। আমাদের প্রেম পূর্ণতা একদিন ঠিক পাবে, আমি তোমায় কথা দিলাম। সেই পূর্ণতার পথ আমি প্রশস্ত করব। ইতি, তোমার প্রিয়। চিঠিটার সবই ঠিক ছিল। সরু যে সরলা দেবী তা নিয়ে কোনো সংশয় নেই, শুধু শেষে লেখকের নামটা লেখা নেই। প্রথমে কাশীনাথ বাবু ভেবেছিলেন এটা হয়তো অমরেন্দ্রর লেখা, কিন্তু শেষের লাইনে পূর্ণতার কথা তাকে একটু চিন্তায় ফেলল। স্বামী স্ত্রীর মধ্যে পূর্ণতা আবার কি? এই সবের উত্তর খুঁজতে কাশীনাথ বাবু ঠিক করলেন তিনি সরলা দেবীর বাপের বাড়ি কুমোরগঞ্জে যাবেন। খোঁজ নিয়ে দেখলেন এখান থেকে প্রায় ঘন্টা দেড়েক পথ। তারপর পড়বে হেতলা নদী, নদীর ওপারে কুমোরগঞ্জ। সকাল সকাল তিনি গন্তব্যের উদ্দেশ্যে রওনা হলেন। প্রথমে গরুর গাড়ি করে নদীর ঘাট অবধি এবং তারপরে নদী পার হয়ে পৌঁছলেন কুমোরগঞ্জে। পৌঁছে হাটের মধ্যে থাকা একটা চায়ের দোকানে এক কাপ চা হাতে নিয়ে সরাসরি জিজ্ঞেস করলেন চায়ের দোকানিকে, আচ্ছা, এখানে বসু বাড়িটা কোন দিকে? কি দরকার আপনার? বসু বাড়ির কন্যা সরলা দেবী আমার পরিচিত। হ্যাঁ, আপনি তো অনেক দেরি করে ফেলেছেন বাবু। এই বছর 5 হলো তার বিয়ে হয়েছে। সে এখন শ্বশুর ঘরে সংসার করছে। 4 বছর হলো তার স্বামী মরেছে, কিন্তু সে বাপের ঘরে আসে না, সেখানেই রয়ে গেছে। এই তো খবর পেলুম তার নাকি ছোট দেওয়ারখানায় মরল। তাই নাকি? তা কিভাবে মরল? শুনলাম প্রথমে নাকি খুন করেছে, পরে জানলাম হিমালয় থেকে বাবা এসেছিল, জানিয়েছেন স্বয়ং নাকি ঈশ্বর তাকে নিয়ে গেছে। ও আচ্ছা, তাই বুঝি। আহা গো, কি দুঃখ। প্রথমে স্বামী আর এখন তার দেওরও মারা গেল। ছি 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 ছি, বড্ড দেরি করে ফেলেছি, বুঝলেন তো। আসলে আমার এক পিস্তুত ভাইয়ের তার সাথেই বিবাহের জন্য কথা বলতে এসেছিলাম। আরে মশাই, ভালোই হয়েছে। এমনিও নাকি কুষ্টিতে কি সব দোষ টোষ ছিল শুনেছিলাম। তা সত্ত্বেও তো ওই ভট্টাচার্য বাড়ির কর্তা এসে জোর করে বিয়ে দিলেন নিজের ছেলের সাথে। নয়তো এইদিকে যে বসু বাড়ির মেয়ে এই গ্রামেরই এক গরিব বাড়ির ছেলের সাথে ভালোবাসা করেছিল। বসুবাবু জানা মাত্র তার মেয়ের বিয়ের জন্য খবর পাঠিয়েছিলেন ভট্টাচার্য বাড়িতে। মেয়ের অমত থাকা সত্ত্বেও তিনি মেয়ের বিয়ে দিলেন ভট্টাচার্য বাড়ির ওই বড় ছেলের সাথে। আসলে মেয়ে দেখতেও সুন্দর ছিল কি না, খুবই সুন্দর। তাই কোনো খবর টবর না নিয়ে ভট্টাচার্য মশাইও নিজের বড় ছেলের সাথে বিয়ে ঠিক করলেন এবং কয়েকদিনের মধ্যে বিয়েও হয়ে গেল। কিন্তু দেখো মেয়েটার কি অভাগা কপাল। পোড়া কুষ্টিতে যেমন লেখা ছিল ঠিক তেমনি হলো। 1 বছর যেতে না যেতেই স্বামীর মৃত্যু। কি অভাগা মেয়ে! আরে এমন দুঃখী মেয়ে এ গায়ে আর কেউ নেই। আর যার সাথে প্রেম করতো সে কোথায় গেল? সে প্রতিবাদ করলো না? গরিব ঘরের ছেলে, সে আর কি প্রতিবাদ করবে? তবে শুনেছি এখন দূরে গাঁয়ে গাঁয়ে লোকের বাড়ি কাজ করে বেড়ায়। পড়াশোনা যে না শিক্ষিত ছেলে ছিল তার আজই দশা, বুঝলেন। ভালোবাসা সত্যি দুঃখ দেয়। আচ্ছা, সে ছেলের নাম কি বলতে পারবেন? আগে তার নাম হরেন্দ্রনাথ মুখুজ্জে। বলেই দোকানদার উল্টে প্রশ্ন করলেন, আপনি কে মশাই? হ্যাঁ, আপনি এত কথা জিজ্ঞেস করছেন কেন? না না, এমনি একটু কৌতূহলী হয়ে পড়েছিলাম কি না। আচ্ছা, কত হলো আপনার? 1 পয়সা। ঠিক আছে, এই নিন, ধরুন। এই বলে পয়সা দিয়ে চা দোকান থেকে বেরিয়ে এলো কাশীনাথ এবং মনে মনে বলতে লাগলো, এই গ্রাম থেকে আমার যা জানার ছিল তার সবটাই আমি জেনে গেছি। আর চিঠিটা আসলে যে কে লিখেছিল তাও এখন আমার কাছে স্পষ্ট। এই চিঠির লেখক আর অন্য কেউ নয়, সরলা দেবীর প্রথম প্রেমিক হরেন্দ্রনাথ মুখুজ্জে। এখন তার কাছে স্পষ্ট কে বা কেন অমলেন্দু বাবুকে হত্যা করেছে। আর অমরেন্দু বাবুর মৃত্যুতেও যে কার হাত সেটাও অনুমান করা যায় বৈকি। তিনি থানায় এসে প্রথমে অমরেন্দু বাবুর মৃত্যুর কেস ডায়েরি বের করে যাচাই করলেন। প্রাথমিক তদন্তে হার্ট অ্যাটাক মনে হলেও একটু খুঁটিয়ে দেখতেই তিনি বুঝতে পারলেন হার্ট অ্যাটাকের আসল কারণ।
আর একটা জিনিস, সেটা তিনি ভট্টাচার্য বাড়িতে দেখেছিলেন, সেটাও অমরেন্দ্র বাবুর মৃত্যুর সময় পড়েছিল। সেটা আর অন্য কিছু নয়, একটা গেরুয়া বসন, যা সেদিন এই বীরেশ্বর বাবা পরিধান করেছিল। তার কাছে স্পষ্ট হয়ে গেল যে কে ও কারা দুই ভাইয়ের মৃত্যুর জন্য দায়ী। কারণটা তার আর অজানা নয়। এবার শুধু তাদের পাকড়াও করে সবকিছু উন্মোচন করার অপেক্ষা। অতঃপর পরের দিন সকালে কেসের কিছু নথি ফেরত দেওয়া ও কেস বন্ধ করার জন্য সই নেওয়ার উদ্দেশ্যের ছলনায় কাশীনাথ বাবু এসে উপস্থিত হলেন ভট্টাচার্য বাড়িতে। আসার পথে গ্রামের সবাইকে সেখানে আসার অনুরোধ করলেন। বাড়িতে প্রবেশ করতেই পিছনে আসা একজন গ্রামবাসী বলে উঠলেন, বলছি, বাবা যখন একবার বলেই দিয়েছে, তাহলে আবারও আপনি এই বাড়িতে এলেন কেন বাবু? আপনি কি বাবার আদেশ মানছেন না? না না, মানব না কেন? বাবা হলেন সিদ্ধ পুরুষ, ওনার কথার আমি আবার কি অমান্য করব? এত সাহস আমার হয়নি। বাইরের শোরগোল শুনে সরলা দেবী সিঁড়ি দিয়ে নেমে এলেন ও বললেন, যাক, তাহলে আপনিও বুঝেছেন বাবার আসল ক্ষমতা। তা যখন বুঝেছেন, তাহলে আবার এখানে কি মনে করে অফিসার? ওই কেসের জন্য যে সকল নথি আপনাদের বাড়ি থেকে নিয়ে গিয়েছিলাম, সেই সকল নথি ফেরত দিতে এলাম। ঠিক আছে, সব ওই টেবিলটা রেখে আসতে পারেন। এমনি আমার মন মেজাজ ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, এই যে সকল জিনিসপত্র। এই বলে কাশীনাথ সব জিনিস টেবিলে রাখলো আর বলল, আচ্ছা, এক গ্লাস জল পাওয়া যাবে? এতটা পথ এসেছি তো, গলাটা শুকিয়ে গেছে। হরি, হরি, বড়বাবুর জন্য এক গ্লাস শরবত নিয়ে এসো তো। এই বলা মাত্র বাড়ির কাজের লোক হরি এক গ্লাস শরবত এনে কাশীনাথ বাবুকে দিল। কাশীনাথ বাবু শরবতটা খেয়ে ফাঁকা গ্লাসটা হরির হাতেও দিলেন। হরি গ্লাসটা নিয়ে চলে যাচ্ছে, এমন মুহূর্তে কাশীনাথ বাবু হঠাৎই বলে উঠলেন, হরেন্দ্রনাথ মুখুর্জি। হরি খানিকটা আনমনা হয়ে অকস্মাৎ উত্তর দিল, আগে হ্যাঁ। এই বলেই গ্লাসটা হাত থেকে খসে পড়ল হরি। গ্লাসটা নিচে পড়ে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। হরি ততক্ষণে নিজের ভুল বুঝতে পেরেছে। হরি, তোমার আসল নাম তাহলে হরেন্দ্র? হরি ইতস্তত সুরে বলল, আগে না মানে হ্যাঁ। ততক্ষণে গ্রামের সকলে ফিসফিস করে এই বিষয়ে আলোচনা শুরু করে দিয়েছে। তাদের ভিতরেও একটা সন্দেহ দানা বাঁধছে। হঠাৎই এই সবের মধ্যে হরি পিছু হটে পালাবে, ঠিক তখনই গ্রামের মানুষের মধ্যে ভিড় করে থাকা কিছু পুলিশ অফিসাররা তাকে ঘিরে ফেলল। হরি আর পালাতে পারল না। সরলা দেবী কিছু বলতে যাবে, এমন সময় কাশীনাথ বাবু ধমকে তাকে চুপ করিয়ে দিয়ে বললেন, আমি এখানে কেসটা অসম্পূর্ণ রেখে যেতে নয়, বরং সম্পূর্ণ করতে এসেছি। কে কেন অমলেন্দুবাবুকে হত্যা করেছে তা জানাতে এবং হত্যাকারীকে হাতে নাতে ধরতে আমি এই বাড়িতে এসেছি। প্রথমে প্রশ্ন করা সেই গ্রামবাসীটি আবারও বলে উঠল, শোনো বাবু, আমাদের সবকটা খুলে বলুন, আমরা তো কিছুই বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, বলবো, সব বলবো, ধৈর্য ধরুন, সব বলবো। আচ্ছা, অমলেন্দুবাবুর কথা বলার আগে অমরেন্দ্রবাবুর বিষয়ে আসি। অমরেন্দ্র বাবু, তিনি তো 4 বছর হলো মারা গিয়েছেন, হঠাৎ তার কথা? হঠাৎ নয়, যথেষ্ট কারণ আছে। তবে অমরেন্দ্রবাবুর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু নয়, বরং সেটা কল্পনামাফিক হত্যাই বটে। হ্যাঁ, আপনারা সকলেই এটা জানেন যে ওনার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে। খেয়ে দিয়ে ঘুমিয়েছিলেন, পরের দিন আর ওঠেননি। প্রাথমিক রিপোর্টে যদিও তাই বলা ছিল, নর্মাল হার্ট অ্যাটাকে মৃত্যু, কিন্তু আসল ঘটনা অন্য কিছু। সেদিন অমরেন্দ্রবাবু খেয়ে দিয়ে নিজের ঘরে গিয়ে ঘুমিয়েছিলেন ঠিকই, কিন্তু ওনাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল। আমি ওনার কেস ডায়েরি খুলে দেখেছি, শরীরে অচেনা কোনো খাদ্যের প্রবেশে ওনার হার্ট অ্যাটাক হয়। প্রাথমিক তদন্তে ধরা পড়ে না, নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলে তবেই ধরা পড়ে। এক্ষেত্রে আমাদের তরফেও গাফিলতি হয়েছে মানছি। আমরা যদি সঠিক তদন্ত করতাম, তাহলে অনেক আগেই মৃত্যুর আসল কারণ খুঁজে বের করতে পারতাম। এর জন্য আমরা দুঃখিত ও ক্ষমা প্রার্থী। আসলে এতটাই সঠিক পরিমাণে সেই খাদ্যের ব্যবহার করা হয়েছিল যে তার খুবই কম অংশ শরীরে পাওয়া যায়, যা প্রাথমিক তদন্তে কারোর চোখেই পড়ে না। তাই মৃত্যুর আসল কারণটাও শনাক্ত করা যায়নি। তাই ওনার মৃত্যু হার্ট অ্যাটাকে হয়েছে বলেই জানানো হয়। তবে যদি আরেকটু খুঁটিয়ে দেখা যেত, তাহলে জানা যেত যে ঘটনা আসলে কে ঘটিয়েছে।
খাবারের আয়োজন এবং অমরেন্দ্রবাবুকে খাওয়ানোর দায়িত্বে থাকতেন সরলা দেবী। আর সেই ঘরে সেদিন একটা গেরুয়া বসনও পড়েছিল। হয়তো ইনভেস্টিগেশন অফিসার ওটাকে অমরেন্দ্রবাবুর বসন বলে মনে করেছিলেন, কিন্তু আসলে ওটা কাজ ছিল আপনারা জানেন? কার? আপনাদের বীরেশ্বর বাবাজি। এই বাবাজি শুধু ভণ্ড বাবাজি নয়, বরং ঠক, জোচ্চোর, এমনকি একজন খুনি। কিন্তু বাবাজি এখানে কি করে, কিভাবে তা সম্ভব? সব সম্ভব। এখন বাবাজি আসল রহস্য উদ্ঘাটন করবেন। তিনি অমরেন্দ্রবাবু শুধু নয়, অমলেন্দুর মৃত্যুতে উপস্থিত ছিলেন এই বাড়িতেই। আসলে বাবাজি এই বাড়িতেই থাকতেন, তবে মাঝে মধ্যে নিজের বাবাজি স্বরূপে আসেন, নয়তো সব সময় কাজে ব্যস্ত থাকেন। কাজ মানে? আর এই বাড়িতেই? হ্যাঁ, এই বাড়িতেই। এখন এখানেই উপস্থিত আছেন বাবাজি। যাও তো, একজন গিয়ে হরি ওরফে হরেন্দ্র, ওর ঘরটা একবার নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে এসো। কাশীনাথের কথা মতো একজন কনস্টেবল হরির ঘরে গিয়ে কিছুক্ষণ পর একটা গেরুয়া বসন, রুদ্রাক্ষের মালা, নকল দাড়িগোঁফ নিয়ে হাজির হলো। কাশীনাথ হরির দিকে নির্দেশ করে বললেন, এই হলো বাবাজি, যিনি ওরফে হরি। আবার হরি যিনি ওরফে হরেন্দ্রনাথ মুখোপাধ্যায়। এই সব ঘটনা দেখে সকলের মাথায় হাত পড়ল। তারা এতদিন ভণ্ড বাবাজির পাল্লায় পড়ে ভুলকে ঠিক, ঠিককে ভুল চিনেছিল। এরই মধ্যে সরলা দেবী পালানোর চেষ্টা করলে কাশীনাথ বাবু তাকে বাধা দিয়ে বললেন, আরে সরলা দেবী যে কই চললেন? এখনো তো আপনার দিকে এলামই না। দাঁড়ান, সবটা বলি সবাইকে। বাবাজি একলাই কাজ করেনি, এতে সম্পূর্ণভাবে যুক্ত রয়েছেন সরলা দেবী, ভট্টাচার্য বাড়ির বড় বৌঠা। আপনারা সকলেই জানেন, হঠাৎ করে বাড়ির কর্তা সরলা দেবীর সাথে অমরেন্দ্রবাবুর বিয়ে ঠিক করেন, এবং বিয়েটা খুব তাড়াতাড়ি হয়। উনি একজন উচ্চ বংশের কন্যা, কিন্তু ওনার অন্য একটা পরিচয় ও ইতিহাস আছে, আর সেটা হলো উনি হরেন্দ্রনাথ মুখুজ্জের প্রেমিকা। এই কথা শোনা মাত্রই চারিদিকে ফিসফিসে রব উঠল। যে যার মতো আলোচনা করতে লাগলো। তাদের সকলের কথার উপর কাশীনাথ বাবু উচ্চ কণ্ঠে অসম্পূর্ণ কথা বলতে শুরু করলেন। সবই বুঝলাম সরলা দেবী, আপনি আর হরেন্দ্র মিলে অমরেন্দ্রবাবুকে হত্যা করেছেন, কিন্তু ওনার হত্যার 4 বছর পর এমন কি হলো যে আপনি অমলেন্দ্রবাবুকেও খুন করলেন? বলুন সরলা দেবী, বলুন, কথা বলুন। এছাড়া আপনার আর কোনো অন্য পথ নেই। আমার যখন 15 বছর বয়স, তখন একদিন হঠাৎ দিঘির পাড় থেকে ফেরার সময় হরেন্দ্রকে প্রথম দেখতে পাই। কি শান্ত স্বভাবের একটি ছেলে, যে কিনা রোদে তৃষ্ণার্ত মাঠে ঘুরে বেড়ানো গরুদেরকে জল এবং খাদ্য প্রদান করছে। প্রথম দেখাতে আমার ওকে ভালো লেগে যায়। তারপরে আমার বাবা হিসাবপত্রের কাগজ দেখভাল করার সূত্রে হরেন্দ্র প্রথম বসুবাড়িতে প্রবেশ করে। ধীরে ধীরে ওরও আমাকে ভালো লাগতে শুরু করে। আমরা একে অপরের প্রেমে পড়ি, একে অপরের সাথে সময় কাটাতে শুরু করি। আর ঠিক আমরা যখন আমাদের নতুন সংসারটা গড়ব ভাবছি, তখনই আমার বাবা আমাদের সম্পর্কের কথা জেনে যান। আমি সত্যি বলছি, আমি চাইনি অমরেন্দ্রকে বিয়ে করতে। আমি তো হরেন্দ্রকে ভালোবেসেছিলাম, কিন্তু বাবা রাতারাতি আমার বিয়ে অমরেন্দ্রের সাথে ঠিক করে দেয়। কিছুই করার আগেই সব শেষ হয়ে যায়। আমি বিয়ে করে পা দিলাম এই বাড়িতে। ভেবেছিলাম ভুলে যাব হরেন্দ্রকে। বিধাতা বোধহয় অন্য কিছু ভেবে রেখেছিলেন। ওদিকে বাবা হরেন্দ্রদের গ্রাম ছাড়া করলো। হরেন্দ্র কাজের সূত্রে চারিদিকে ঘুরে ফিরে এই ভট্টাচার্য বাড়িতে এসে উপস্থিত হলো। হরেন্দ্রের এমন অবস্থা দেখে আমি আর নিজেকে সামলাতে পারিনি। আমি আবারও ছুটে গিয়েছিলাম ওর কাছে, তাকে আঁকড়ে ধরেছিলাম। আর আমরা দুজন তারপরে ঠিক করলাম, আমাদের একে অপরের হতে হলে সবার আগে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে অমরেন্দ্রকে। তাই আমরা দুজনেই অমরেন্দ্রের মৃত্যুর ছক কষলাম। হরেন্দ্র শিক্ষিত ছেলে, তাই সে জানতো খাবারের মধ্যে কোন ওষুধটা কত পরিমাণে ফেললে একজন মানুষের হার্ট অ্যাটাক হতে পারে। আর অন্যদিকে পুলিশও কাউকে ধরতে পারে না। আমরা ঠিক তেমনই করলাম, আর আমিও অমরেন্দ্রকে সেই খাবারটা খাইয়ে দিলাম।
সেদিন রাতে খাওয়ার পর বিছানায় গিয়ে শুতেই অমরেন্দ্র ছটফট করতে শুরু করলো। বুঝলাম বিষক্রিয়া করতে শুরু করেছে। কাছ থেকে দাঁড়িয়ে আমি এক দৃষ্টিতে ওর মৃত্যু দেখলাম। দুঃখ হয়নি বলবো না, কিন্তু এই দুঃখের থেকেও আমার আর হরেন্দ্রর মিলনের আনন্দ আমাকে আরো আরো আনন্দিত করে তুলল। সাহায্য না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের স্বামীকে মৃত্যুর কোলে ঢলে পড়তে দেখলাম। পরিকল্পনা মাফিক অমরেন্দ্রর মৃত্যুটা হার্ট অ্যাটাক বলেই প্রমাণিত হলো। আমরা ঠিক যেমনটা চেয়েছিলাম তেমনই হলো। পোস্টমর্টেমেও সেই ওষুধের কণা মাত্র সেইভাবে খুঁজে পাওয়া গেল না। একটি স্বাভাবিক হার্ট অ্যাটাকে মৃত্যু বলে কেস ডায়েরি বন্ধ করে দেওয়া হলো। তারপরে সবই ঠিক চলছিল। অমরেন্দ্রর মৃত্যুর পর আমি আর হরেন্দ্র কাছাকাছি এলাম, কিন্তু হঠাৎই আমার শয্যাশায়ী শ্বশুরমশাই তার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকার অর্থাৎ ছোট পুত্র অমলেন্দুকে প্রদান সহ তার বিবাহের পরিকল্পনাও করলেন। এই কথা শোনা মাত্র আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। যে কারণবশত আমি অমরেন্দ্রর মৃত্যুর পরও দীর্ঘ 4 বছর এই বাড়িতে রয়ে গিয়েছিলাম, সেই সম্পত্তি এখানে আমার থাকবে না, এটা আমি কিছুতেই মেনে নিতে পারতাম না। তাই আবারও আমরা বুদ্ধি খাটালাম, অমলেন্দুকে আমার প্রেমের জালে ফাঁসালাম। অমলেন্দুও সেই ফাঁদে পা দিয়ে আমার প্রেমে মাতোয়ারা হয়ে দিব্যি দিন কাটাচ্ছিল। কিন্তু হঠাৎ 1 মাস আগে শ্বশুরমশাই নিজের দিব্যি দিয়ে নিজের ছেলের বিবাহ স্থির করলেন। অমলেন্দু না করতে পারল না, সে বিবাহ করলো রাধাকে। কিন্তু বিবাহ সে রাধাকে করলেও আমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল অনেক আগেই। তাকে দিয়ে আমি ধীরে ধীরে সম্পত্তি নিজের নামেও করিয়ে নিচ্ছিলাম। আর হরেন্দ্রকে বাবাজি সাজানো আমাদেরই চক্রান্ত। কিন্তু হঠাৎ সেই দিন যখন আমি আর হরেন্দ্র কিভাবে বাকি সম্পত্তি হাতাবো সেই বিষয়ে কথা বলছি, তখনই পেছন দিক থেকে অমলেন্দু আমাদের সব কথা শুনে ফেলে এবং রাগে ক্রোধে সে আমাদের দিকে ছুটে আসে। ও সজোরে আমার গলা টিপে ধরে। আমি ছটফট করতে থাকি, কিন্তু সে আমার গলা ছাড়েনি। আমাদের ধমকি দেয় সে আমাদের আসল রূপ সকল গ্রামবাসী আর পুলিশের সামনে নিয়ে আসবে। তারপরেই আপনারা দুজন তাকে ওই পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করেন, তাই তো? ইতিবাচক ঘাড় নাড়ায় ভট্টাচার্য বাড়ির বড় বৌঠান সরলা দেবী। এতদিন ধরে যে ষড়যন্ত্র আমরা করে আসছি তা তাসের ঘরের মতো ভেঙে যাবে বুঝতে পেরে হরেন্দ্র পেছন দিক থেকে সুযোগ বুঝে অমলেন্দুকে ছুরি মারে এবং ওখানেই অমলেন্দুর মৃত্যু ঘটে। আমি চুপি চুপি আবারও ঠাকুর ঘরে প্রবেশ করি। ওদিকে পিছন দিক দিয়ে হরেন্দ্র হরিরূপে নিজের কাজে চলে যায়। বাকিটা তো আপনারা জানেন। বাহ বাহ, আপনার জবাব নেই সরলা দেবী। নাম আপনার সরলা হলে কি হবে, পরিকল্পনা তো দেখছি বেশ জটিল বানিয়েছেন। বাহ। সেদিকে ভ্রুক্ষেপহীনভাবে বলে চলে সরলা, আমি তো এসব করতে চাইনি, পরিস্থিতি আমাকে দিয়ে এসব করিয়েছে। আমি তো হরেন্দ্রর সাথে সুখে সংসার করব ভেবেছিলাম, কিন্তু তা বাড়ির লোকের পছন্দ হলো না। তারা আমাদের সম্পর্কে বিচ্ছেদ ঘটালো। ভাগ্যের পরিহাসে আবারও আমাদের সাক্ষাৎ হলো। আর এখন আমি বলতে পারি আমি পেরেছি আমি আমার আর হরেন্দ্রর মধ্যে সমস্ত দূরত্বকে সারা জীবনের মতো ঘুচিয়ে ফেলতে পেরেছি। এতে আমার কোনো দুঃখ নেই, কোনো আফসোস নেই। এই বলে সরলা দেবী সজোরে হাসতে শুরু করলো এবং তীব্র বেদনা আর আনন্দের সাথে বলতে শুরু করলো, আমি মুক্ত হরেন্দ্র, আমি মুক্ত। কাশীনাথ বাবু বুঝতে পারলেন সরলা দেবী মানসিক ভারসাম্য হারিয়েছে। তিনি তৎক্ষণাৎ তার সাথে থাকা মহিলা পুলিশ অফিসারকে সরলা দেবীকে নিয়ে যেতে বললেন। অন্যদিকে হরেন্দ্রর ঘর থেকে পাওয়া সমস্ত তথ্য সহিত হরেন্দ্রকে অ্যারেস্ট করা হলো
নিজ দায়িত্বে নিজ বুদ্ধিমত্তাকে অস্ত্র করে এই রহস্যময় মৃত্যুর সমাপ্তি ঘটালেন কাশীনাথ বাবু স্বয়ং নিজে। আপনি শুনছিলেন সমাপ্তি হালদারের কলমে মিথ্যের মুখোশ। চরিত্রায়নে ছিলেন কাশীনাথ তথা গোয়েন্দার চরিত্রে অতনু, সরলা দেবীর চরিত্রে নীলাঞ্জনা, গিন্নিমা ও বিজয়ের ঠাকুমার চরিত্রে অদ্রিজা ও পৌত্তুষা, কুমুদিনী, রাধা ও গ্রামবাসীর চরিত্রে প্রীতি, বৃষ্টি এবং তুহিন, দোকানদার ও বাবাজি তথা হরনাথের চরিত্রে সুদীপ ও শুভম। আজকের মতো আপাতত এই পর্যন্তই। আবারও পরবর্তীতে ভিন্ন স্বাদের গল্প নিয়ে হাজির হব আমরা, টিম ফ্যাবুলাস টেলস। ততক্ষণ সুস্থ থাকুন ও গল্পে থাকুন। শুভরাত্রি।